বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলা দ্বিতীয় পত্রের বাক্যতত্ত্ব ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথম ক্লাসে বাক্যের সংজ্ঞা এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম বাক্যের গুণ নিয়ে। আমরা আজকে বাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে বাক্যের প্রকারভেদ, অর্থাৎ বাক্যের একটা বাক্য যখন আমরা পাবো, অর্থাৎ তার মধ্যে যখন আমরা তিনটা গুণ তিনটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। কি কি আছে? একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, আর হচ্ছে যোগ্যতা। এই তিনটা গুণ যখন আমরা কোনো বাক্যের মধ্যে পেয়ে যাব, তখন সেটাকে আমরা বলবো সার্থক বাক্য। তা আমরা সার্থক বাক্য যখন পেয়ে গেলাম, তখন সেই বাক্যগুলোকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। অর্থাৎ আমরা যেই বাক্যগুলো কথা বলার জন্য, লেখার জন্য ব্যবহার করছি, সেই বাক্যগুলো দুই ধরনের, দুই শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে গঠনগত দিক থেকে, আর আরেকটা হচ্ছে অর্থগত দিক থেকে। তাহলে বাক্য হচ্ছে দুই প্রকার বা দুই শ্রেণীতে আমরা যে বাক্যগুলো ব্যবহার করছি, তার বিভাগ উপবিভাগ অনেক আছে, কিন্তু আমরা সচরাচর যেগুলো ব্যবহার করে থাকি সেই বাক্যগুলো গঠনগত দিক বিবেচনায় দিক থেকে, আর আরেকটা হচ্ছে অর্থগত দিক। থেকে অর্থাৎ আমরা এই বাক্যগুলোকে, একটা সার্থক বাক্যকে এই দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। তো গঠনগত দিক এবং অর্থগত দিক, এগুলোর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে দেখি গঠনগত এবং অর্থগতভাবে আবার বাক্যকে বেশ কয়েক প্রকারে ভাগ করা হয়েছে। ভাগগুলো আমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো। গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে তিন প্রকার। গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার। সেই তিন প্রকার বাক্য তিন প্রকার। কি কি? সরল, জটিল এবং যৌগিক। এই তিন প্রকার বাক্য। গঠনগত দিক থেকে বাক্য সরল, জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য, এই তিনটা শ্রেণীতে বিভক্ত। আর অর্থের দিক দিয়ে বাক্য কিন্তু অনেক প্রকার। আমরা খেয়াল করলে দেখব যে অর্থগতভাবে বাক্য হচ্ছে 7 প্রকার। বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক, ইচ্ছা বা প্রার্থনাসূচক, কার্যকারণাত্মক, সংশয় এবং আবেগসূচক। আমরা মোটামুটি এই 7 প্রকার ধরে নিতে পারি। তাহলে আমরা প্রথমে বাক্যগুলোকে দুইটা শ্রেণীতে বিভক্ত করতে পারছি। একটা হচ্ছে গঠনগত দিক থেকে, আর একটা হচ্ছে অর্থগত দিক থেকে। গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আর অর্থগতভাবে বাক্য হচ্ছে 7 প্রকার। সেই 7 প্রকার বাক্য হচ্ছে বর্ণনাত্মক বা নির্দেশাত্মক, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, ইচ্ছা বা প্রার্থনাসূচক, কার্যকারণাত্মক, সংশয়সূচক এবং আবেগসূচক বাক্য। তো আমরা এখন এই যে দুই শ্রেণীর বাক্যকে আরও নানান বিভাগ, নানান শ্রেণীতে বিভক্ত দেখলাম, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা হচ্ছে গঠন অনুসারে বাক্য। এটা সাধারণভাবে বাক্যকে জানার জন্য যেমন প্রয়োজন, তেমনি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করব। প্রথমে হচ্ছে কি সরল বাক্য। সরল, স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পাচ্ছি যে সরল বাক্য বলতে আমরা খুব সাধারণ, যেটার ভেতর কোনো জটিলতা থাকবে না, এরকম একটা বিষয়কে আমরা সরল হিসাবে বুঝে থাকি বা বর্ণনা করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে সরল বাক্যের সংজ্ঞাগত দিকটা বিশ্লেষণ করে দেখি যে আসলে আমরা কাকে সরল বাক্য বলতে পারবো। তো
সংজ্ঞাটা খেয়াল করো, আমরা উদাহরণ দেই দুইটা। একটা হচ্ছে বৃষ্টি পড়ে, আর আরেকটা খোকা স্কুলে যায়। আমরা দুইটা বাক্য নিয়েছি। দুইটা বাক্য আমরা বলছি কেন, যে এই দুইটা বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা এই তিনটা গুণ বিদ্যমান আছে। যদি কোনো বাক্যের মধ্যে এই তিনটা গুণ বিদ্যমান থাকে, পরিপূর্ণভাবে থাকে, তাহলে আমরা তাকে সার্থক বাক্য বলবো। তো সার্থক বাক্যের মধ্যে দেখো, এখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে বৃষ্টি আর একটা হচ্ছে পড়ে। তো কথা হচ্ছে যে কারো সম্পর্কে বলা হচ্ছে যেটা পড়ে, কারো উদ্দেশ্যে বলা হচ্ছে, কে পড়ছে, বৃষ্টি পড়ছে। আবার স্কুলে যাচ্ছে, কে স্কুলে যাচ্ছে, খোকা স্কুলে যাচ্ছে। তাহলে এখানে খোকা সম্পর্কে বলা হচ্ছে, আর এখানে বৃষ্টি সম্পর্কে বলা হচ্ছে। আর একটা হচ্ছে কি, যে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হচ্ছে। অর্থাৎ আমরা এই যে বৃষ্টির কথা বললাম, যে বৃষ্টি একটা কাজ করছে, অর্থাৎ একটা কাজ কেউ করছে, সেই কাজটা করছে কি, বৃষ্টি। তাহলে বৃষ্টি হচ্ছে উদ্দেশ্য। আবার স্কুলে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কেউ একজন যাচ্ছে, কে যাচ্ছে, খোকা যাচ্ছে, খোকা হচ্ছে উদ্দেশ্য। তাহলে আমরা দেখব যে উদ্দেশ্য হচ্ছে কোনটা, যার সম্পর্কে কিছু বলা হচ্ছে তাকে বলা হচ্ছে উদ্দেশ্য। এখানে বৃষ্টি সম্পর্কে বলা হচ্ছে, খোকা সম্পর্কে বলা হচ্ছে। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হচ্ছে, উদ্দেশ্য সম্পর্কে এখানে বলা হচ্ছে কি, খোকা স্কুলে যাচ্ছে। অর্থাৎ খোকা তো স্কুলে না গিয়ে বাজারেও যেতে পারে, যে কোনো কাজ করতে পারে। অর্থাৎ খোকা যে কাজটা করবে সেই কাজটাই হচ্ছে কি, বিধেয়। অর্থাৎ উদ্দেশ্য যে কাজটা করবে সেই কাজটাই হচ্ছে বিধেয়। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে একাধিক উদ্দেশ্যও থাকবে না, একাধিক বিধেয়ও থাকবে না। অর্থাৎ এখান থেকেই আমরা যদি সংজ্ঞাটা তৈরি করি, তাহলে দেখব যে এখানে উদ্দেশ্য আছে একটি, বিধেয় আছে একটি। তাহলে আমরা কি পাচ্ছি, উদ্দেশ্য একটি পাচ্ছি, বিধেয় একটি পাচ্ছি। তাহলে আমরা যদি সংজ্ঞা তৈরি করতে যাই, তাহলে দাঁড়াবে কি, যে বাক্যে একটা মাত্র উদ্দেশ্য এবং একটা মাত্র বিধেয় থাকবে তাকে সরল বাক্য বলা হয়। তাহলে উদ্দেশ্য এবং বিধেয় কাকে বলে, উদ্দেশ্য হচ্ছে কর্তা, আমরা যাকে উদ্দেশ্য বলছি সে হয়ে যাচ্ছে কর্তা। আর বিধেয় যেটা, সেটাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া। খেয়াল করো, যে তাহলে যে বাক্যে একটা কর্তা থাকবে আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে, সে বাক্যটাকেই বলা হবে সরল বাক্য। এই সংজ্ঞাটার আলোকে আমরা কিছু জিনিস একটু আলোচনা করব। আলোচনা হচ্ছে যে এক, উদ্দেশ্য, দুই হচ্ছে বিধেয়। বিধেয়ের ক্ষেত্রে আমরা বললাম কি, সমাপিকা ক্রিয়া। বলা হচ্ছে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে কি সরল বাক্যে অসমাপিকা ক্রিয়া একাধিক থাকতে পারে? অসমাপিকা ক্রিয়া সম্পর্কে কিন্তু এখানে কোনো কথা বলা নেই। তো ঠিক আছে, আমরা দেখি যে সরল বাক্য কি দেখতে সহজ, অথবা সরল বাক্য ছোট হবে, এমন কোনো কথা নেই। সরল বাক্য অনেক বড় হতে পারে। একটা যৌগিক বাক্য যেখানে একাধিক বাক্য একত্রিত থাকবে, সেই বাক্যটা হয়তো ছোট হতে পারে, কিন্তু যৌগিক বাক্যের চাইতেও সরল বাক্য অনেক বড় হতে পারে। তো এখন আমরা সেই রকম একটা বাক্য যদি তৈরি করতে যাই, তাহলে বোর্ডে লিখতে গেলে দেখা যাবে যে একটা সরল বাক্য বোর্ডে ধরবে না। অর্থাৎ যে বাক্যে অসমাপিকা ক্রিয়া একাধিক থাকতে পারে। আমি একটা বাক্য লিখি, যেমন আজ সকালে কলেজে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের
হয়ে রিকশায় উঠে হঠাৎ বৃষ্টি শুরু হলে এক জায়গায় নিতে গিয়ে দেখি সেখানে আগে থেকেই মানুষ ভর্তি হয়ে গেছে। আমি এখানে বাক্যটাকে শেষ করে দিলাম। এই বাক্যটাকে কিন্তু আরো বড় করা যায়, অর্থাৎ গেছেটা হচ্ছে, হয়ে গেছেটা হচ্ছে এখানে সমাপিকা ক্রিয়া। তাছাড়া বাকি যতগুলো কলেজে যাবার উদ্দেশ্যে বাসার থেকে বের হয়ে রিকশায় উঠে হঠাৎ বৃষ্টি শুরু হলে এক জায়গায় আশ্রয় নিতে গিয়ে দেখি সেখানে আগে থেকেই মানুষ ভর্তি হয়ে গেছে বা ভর্তি হয়ে আছে, অর্থাৎ এখানে এত বড় মিলেটা একটা বাক্য। এ বাক্যটাকে আমরা আরো বড় করতে পারি, যে নিতে গিয়ে দেখি সেখানে আগে থেকে মানুষ ভর্তি হয়ে থাকায় আমি আবারও রিকশায় এসে চলতে চলতে কাক ভেজা হয়ে কোনো রকমে কলেজে উপস্থিত হয়ে দেখি যে বৃষ্টির কারণে তেমন কেউ না আসায় কলেজের ক্লাস শুরু হয়নি। তাহলে এইরকমভাবে যতক্ষণ পর্যন্ত আমরা সমাপিকা ক্রিয়া না পাবো ততক্ষণ পর্যন্ত তাকে সার্থক বাক্য বলতে পারবো না। আর যদি একটা বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে এবং একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, তাহলেও সেটা সরল বাক্য হয়ে যাবে। অর্থাৎ সরল বাক্য হওয়ার জন্য শর্তটা হচ্ছে সেখানে একটা কর্তা থাকবে, অর্থাৎ একাধিক কর্তা থাকতে পারবে না, আর সেখানে সমাপিকা ক্রিয়া থাকবে একটা, সেখানে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। তো আমরা দেখলাম যে সরল বাক্য হওয়ার জন্য একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় থাকাটাই হচ্ছে শর্ত। সেই অনুযায়ী আমরাকে সরল বাক্য গঠন করতে হবে এবং এই রকম গঠনের কোনো বাক্য পেলেই আমরা তাকে সরল বাক্য বলতে পারবো। এখন কথা হচ্ছে যে উদ্দেশ্য এবং বিধেয় নিয়ে কথা বলা হলো, তো আমরা উদ্দেশ্য এবং বিধেয়কে একটু আলোচনা করি সেই সম্পর্ক নিয়ে, যে উদ্দেশ্য কাকে বলা হচ্ছে আর বিধেয় কাকে বলা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যার সম্পর্কে বলা হয়, আর বিধেয় বলা হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়। উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়। এখানে আমরা একটা উদাহরণ দিই, যে উদাহরণটা হচ্ছে ভাই ঢাকা যাচ্ছে। এখানে খেয়াল করে দেখো, এখানে যার সম্পর্কে বলা হয়, কার সম্পর্কে বলা হচ্ছে? ভাই সম্পর্কে বলা হচ্ছে। তাহলে যার সম্পর্কে বলা হয় তাকে বলা হচ্ছে উদ্দেশ্য। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে কে? ভাই। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, তাহলে উদ্দেশ্য ভাইয়ের সম্পর্কে বলা হচ্ছে কি? ভাই কি করছে? ঢাকা যাচ্ছে। এখানে আমরা দুইটা অংশ পেয়ে যাচ্ছি। দুইটা অংশ কি কি? একটা ঢাকা, একটা যাচ্ছে। তিনটা অংশ আছে বাক্যে, একটা হচ্ছে কর্তা, একটা হচ্ছে কর্ম, আর আরেকটা হচ্ছে ক্রিয়া। এই তিনটা অংশ এই বাক্যে আছে। তো বাক্যে যদি তিনটা অংশ আছে, এই তিনটা অংশের মধ্যে প্রথম অংশটা কর্তাটাকে বলা হচ্ছে উদ্দেশ্য, বাকি যে দুইটা অংশ কর্ম এবং ক্রিয়া, এই দুইটা মিলিয়ে হচ্ছে বিধেয়। কারণটা কি? কর্তা একটা কাজ করবে, তাহলে কাজ এবং করাটা বা ক্রিয়াটা মিলে হচ্ছে বিধেয়। তো আমরা উদ্দেশ্য বলছি তাকেই
যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, আর বিধেয় বলছি তাকে, উদ্দেশ্য যে কাজটা করছে বা উদ্দেশ্য যা কিছু করে সেটাই হচ্ছে বিধেয়। তাহলে আমরা উদ্দেশ্য এবং বিধেয় পেয়ে গেলাম। কর্তাকে বলা হবে উদ্দেশ্য, কর্ম এবং ক্রিয়াকে বলা হবে বিধেয়। এখন আমরা দেখি যে উদ্দেশ্য এবং বিধেয় এই দুইটা জিনিসকে আবার সম্প্রসারণ করা যায় বিভিন্ন পদের সাহায্যে। সেই পদের সাহায্যগুলো অত বিস্তারিত না গিয়ে আমি খুব সংক্ষেপে বিষয়টা তোমাদের বোঝার জন্য আলোচনা করছি। উদ্দেশ্য এবং বিধেয় এগুলোকে সম্প্রসারিত করা যায়। সম্প্রসারিত করা যায় অনেকভাবে। যেমন আমি বললাম কি, ভাই ঢাকা যাচ্ছে, একটা বাক্য বললাম আমি। দেখো এই বাক্যটাকে অনেক সম্প্রসারিত করা যায়। প্রথমে যদি আমরা উদ্দেশ্যকে সম্প্রসারিত করতে চাই তাহলে কি হতে পারে, বড় ভাই ঢাকা যাচ্ছেন। দেখো উদ্দেশ্য একবার সম্প্রসারিত হয়ে গেল, ভাই যাচ্ছেন। এবার কে বললাম, উদ্দেশ্যকে সম্প্রসারিত করে বললাম বড় ভাই। আবার বললাম কি, আমার, আরো সম্প্রসারিত করলাম। আরো সম্প্রসারিত করে কি হলো, আমার বড় ভাই ঢাকা যাচ্ছে। আমি যদি একে আরো সম্প্রসারিত করতে চাই তাহলে কি দাঁড়াবে, আমার বড় ভাই যাকে তুমি চেনো ঢাকা যাচ্ছে। দেখো আমরা যদি এটাকে বড় ভাই যেহেতু যাচ্ছেন করে যাই তাহলে দেখো যে আমার বড় ভাই যাকে তুমি চেনো, কতভাবে যাকে তুমি চেনো বড় আমার। আমরা ভাইকে এর মধ্যে অনেকভাবে আমরা একে বিস্তারিত করে ফেলেছি, সম্প্রসারিত করে ফেলেছি। তাহলে এই অংশগুলো উদ্দেশ্যকে নানানভাবে সম্প্রসারিত করা যায়। আবার দেখো যে আমরা যদি বিধেয়কে সম্প্রসারিত করি তাহলে কি হতে পারে, যে তিনি কি করছেন, আজ ঢাকা যাচ্ছেন। আবার আজ সকালে ঢাকা যাচ্ছেন। আবার যদি বলি যে আজ সকাল 10টায়, তাও হয়। আবার যদি বলি আজ সকাল 10টার এখন আচ্ছা, তাহলে তিনি আজ সকাল 10টার ট্রেনে ঢাকা যাচ্ছেন। তাহলে খেয়াল করে দেখো যে আমরা ঢাকা যাচ্ছেনটাকে আরো বিস্তারিত করতে পারছি। আমার বড় ভাই যাকে তুমি চেনো আজ সকাল 10টার ট্রেনে ঢাকা যাচ্ছেন। তাহলে ভাই ঢাকা যাচ্ছেন এই অংশটুকুকে আমরা কিন্তু অনেক বড় করতে পারলাম। এইরকমভাবে উদ্দেশ্যকে এবং বিধেয়কে সম্প্রসারিত করা যায়। তাহলে আমরা উদ্দেশ্য এবং বিধেয়ের সম্প্রসারণও জানলাম। সরল বাক্যের সংজ্ঞায় আমরা যেটা দেখেছিলাম যে যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য থাকে এবং একটি মাত্র বিধেয় থাকে বা সমাপিকা ক্রিয়া থাকে তাকেই বলা হয় সরল বাক্য। তাহলে সরল বাক্যকে বিশ্লেষণ করার জন্য আমরা উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে জানলাম এবং উদ্দেশ্য এবং বিধেয়কে কিভাবে সম্প্রসারিত করা যায় বা কিভাবে সম্প্রসারিত করা সম্ভব সেগুলো সম্পর্কেও আমরা জানলাম। এখন আমরা দেখব যৌগিক বাক্য। তো যৌগিক বাক্যের প্রসঙ্গ আসার আগে আমরা একটা জিনিস দেখি যে অনেক সময় কর্তা বা উদ্দেশ্য উহ্য থাকতে পারে বাক্যে। ক্রিয়াপদ ছাড়া কিন্তু বাক্য কোনো সময় হয় না। ক্রিয়াপদ বাক্যের জন্য অপরিহার্য। কখনো কখনো অন্যান্য পদ কর্ম উহ্য থাকতে পারে, কর্তা উহ্য থাকতে পারে, কিন্তু ক্রিয়াপদ লাগেই। কোনো কোনো সময় আবার দেখা যায় যে ক্রিয়াপদ উহ্য থাকতে পারে। তো অনেক সময় হয় কি উদ্দেশ্য উহ্য থেকেও বাক্য গঠিত হয়। যেমন বলা হচ্ছে এদিকে আসো। আমরা যদি বলি এদিকে আসো, এই বাক্যে কিন্তু কর্তা উহ্য আছে। উহ্য আছে কিভাবে, আমরা দেখো এদিকে আসতে বলছে, কাকে আসতে বলছে খেয়াল করতে হবে। অর্থাৎ আমরা এখানে কর্তাটাকে উহ্য রেখেছি। উহ্য রেখেই আমরা
এই বাক্যটা গঠন করেছি। আমরা এখানে তুমি কর্তাটাকে কি করেছি, উহ্য রেখেছি। তো এই যে উহ্য রাখলাম, এখানে কর্তা বা উদ্দেশ্য উহ্য আছে। আবার আরেকটা বাক্য যদি দেখি যে কোনো কোনো সময় আবার বিধেয় কি উহ্য থাকতে পারেন, যেমন তিনি আমার চাচা। এখানে দেখো তিনি হচ্ছেন কর্তা বা উদ্দেশ্য, চাচা হচ্ছেন কর্ম, কিন্তু এখানে ক্রিয়া নাই। ক্রিয়াটা কি, এখানে ক্রিয়া ছিল হন, তিনি আমার চাচা হন। তাহলে আমরা দেখছি যে কখনো সরল বাক্যে কখনো কর্তা উহ্য থাকতে পারে, আবার কখনো ক্রিয়া উহ্য থাকতে পারে। তো এগুলো সাপেক্ষভাবে অনেক সময় ব্যবহৃত হয়। তো সেই প্রেক্ষিতে বা সেই কারণে বা সেই কাজেই আমরা সরল বাক্যকে যখন বিশ্লেষণ করব, সরল বাক্যকে যখন আমরা ব্যাখ্যা করব, তখন দুইটা বিষয় খুবই খেয়াল রাখবো। সেটা হচ্ছে যে সরল বাক্যে একটা কর্তা থাকবে আর একটা থাকবে সমাপিকা ক্রিয়া। যখন এই দুইটা জিনিস পাবো তখনই আমরা তাকে সরল বাক্য বলতে পারবো। মিশ্র বা জটিল বাক্য, মিশ্র বা জটিল বাক্য আমরা কাকে বলবো? আমরা মিশ্র বা জটিল বাক্য যদি বলি তাহলে দেখব যে এখানে একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে যিনি পরিশ্রম করেন তিনি সুখী হন। আমরা খেয়াল করি একটা বাক্য পেয়েছি, যিনি পরিশ্রম করেন তিনি সুখী হন, বা যিনি যে পরিশ্রম করে সে সুখী হয়। আমরা যে এই বাক্যটা পেলাম, এই বাক্যটাকে একটু বিশ্লেষণ করি। বিশ্লেষণ করলে আমরা কি পাবো? এখানে যিনি পরিশ্রম করেন এই পর্যন্ত একটা অংশ, তিনি সুখী হন এই পর্যন্ত আর একটা অংশ। এখন কথা হচ্ছে যে যদি আমি পরের অংশটা না রাখি, শুধু প্রথম অংশটা রাখি, তাহলে কি আমার মনোভাব প্রকাশিত হবে? নিশ্চয় মনোভাব প্রকাশিত হবে না। কিন্তু পরের অংশে শুধু মনোভাব প্রকাশিত হবে, তিনি সুখী হন, এই অংশটা দ্বারা আমাদের মনোভাব প্রকাশিত হবে। এই কারণে একটা প্রধান বাক্য এটা, অর্থাৎ এটা একটা সাধারণ বাক্য, এটাকে আমরা একটা পরিপূর্ণ বাক্য বলতে পারবো, কিন্তু প্রথম অংশটাকে পরিপূর্ণ বাক্য বলতে পারবো না। তো পরিপূর্ণ বাক্য প্রথম অংশটার ভাব প্রকাশ করার জন্য কি হচ্ছে, পরের বাক্যটার উপর নির্ভরশীল করতে হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস থাকবে যে নির্ভরশীল বাক্য থাকবে, নির্ভরশীল বাক্য থাকবে, আর আরেকটা বাক্য থাকবে কি, প্রধান বাক্য থাকবে, যার উপর নির্ভরশীল বাক্যটা কি করবে, ওই বাক্যের ওপর আশ্রয় করে তার অর্থটা প্রকাশ করবে। তাহলে আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে নির্ভরশীল বাক্য এবং প্রধান বাক্য এই দুইটা মিলিয়ে যখন কোনো বাক্য গঠিত হবে তখন সেটা হয়ে যাবে জটিল বাক্য। অর্থাৎ সাপেক্ষভাবে দুইটা বাক্যই ব্যবহৃত হবে। যিনি পরিশ্রম করেন তিনি সুখী হন। কে সুখী হন? যিনি পরিশ্রম করেন। যিনি পরিশ্রম করেন তিনি কি করেন? তিনি সুখী হন। তাহলে দুইটা বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হচ্ছে। একটা বাক্য নিজে অর্থ প্রকাশ করতে পারছে অন্যটার সাহায্য ছাড়া, আর একটা বাক্য অন্য বাক্যের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে আমরা বলতে পারি একটা প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য মিলে যে বাক্য গঠিত হয় তাকেই জটিল বাক্য বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত বা এক বা একাধিক অধীন খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলা হয়। তো এক বা একাধিক জটিল বাক্য থাকতে পারে আর কিন্তু সরল বাক্য বা প্রধান বাক্য থাকবে কি একটাই। এটা হচ্ছে একটা প্রধান শর্ত। তো প্রথমে যে বাক্যটা থাকবে সেটাকে বলা হবে আশ্রিত খণ্ডবাক্য, আর পরে যে বাক্যটা থাকবে সেটাকে বলা হবে প্রধান খণ্ডবাক্য। আমরা যদি আরো উদাহরণ দিই তাহলে দেখব যে মিথ্যা কথা বলে সকলে তাকে ঘৃণা করে,
সকলে তাকে ঘৃণা করে, এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। আর যে মিথ্যা কথা বলে এটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। তাহলে আশ্রিত খণ্ডবাক্য নিজে অর্থ প্রকাশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রধান খণ্ডবাক্যের সাথে সে ব্যবহৃত না হবে। আবার আরেকটা উদাহরণে দেখো, যদি তুমি আসো তাহলে আমি যাব। যদি তুমি আসো তাহলে আমি যাব। আমি যাব এটা মনোভাব প্রকাশ করছে, যেটা মনোভাব প্রকাশ করবে সেটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। আর যেটা মনোভাব প্রকাশ করার জন্য পরের বাক্যের ওপর নির্ভরশীল থাকবে সেটাকে বলা হবে আশ্রিত খণ্ডবাক্য। তাহলে এখানে যদি তুমি আসো হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য, আর তাহলে আমি যাব অংশটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। এইরকমভাবে যে বাক্যে একটা আশ্রিত খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য এবং একটা প্রধান খণ্ডবাক্য থাকে, সেই বাক্যকেই বলা হয় মিশ্র বা জটিল বাক্য। একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকতে পারে, যেমন যে সে ডাকলে আমি গিয়ে দেখি এখনো বসে আছে। সে ডাকলে আমি গিয়ে দেখি সে এখনো বসে আছে। তাহলে এখনো বসে আছে প্রধান খণ্ডবাক্য, সে ডাকলে আশ্রিত বাক্য, আবার আমি গিয়ে দেখি এটাও হচ্ছে আশ্রিত বাক্য। তাহলে একাধিক আশ্রিত বাক্য থাকতে পারে, কিন্তু প্রধান খণ্ডবাক্য থাকবে একটাই। এইরকম যদি হয় তাহলে আমরা তাকে বলবো কি জটিল বাক্য। জটিল বাক্যে নিচের মানে কতগুলো বৈশিষ্ট্য থাকতেই হবে। এই বৈশিষ্ট্যগুলো জটিল বাক্যের জন্য অপরিহার্য। প্রথম হচ্ছে কমপক্ষে একটা খণ্ডবাক্য এবং একটা আশ্রিত খণ্ডবাক্য থাকবে, যেটা আমরা উদাহরণে দেখছি। যে পরিশ্রম করে, যিনি পরিশ্রম করেন তিনি সুখী হন। তাহলে এখানে একটা আশ্রিত খণ্ডবাক্য আছে আর একটা আছে প্রধান খণ্ডবাক্য। একটি অসমাপিকা ক্রিয়া, আবার সংযুক্ত করা মানে আর একটি অসমাপিকা আর আরেকটা হচ্ছে সমাপিকা ক্রিয়া থাকবে। এখানে যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে দেখা যাচ্ছে যে এখানে সাপেক্ষভাবে বাক্যগুলো ব্যবহৃত হবে। যেমন সে আসলে আমি যাব, এখানে একটা না দুইটাই সমাপিকা ক্রিয়া থাকবে। যিনি পরিশ্রম করেন সমাপিকা ক্রিয়া থাকবে দুইটাই, আর এটা বাক্য দুইটা থাকবে সাপেক্ষভাবে। আশ্রিত খণ্ডবাক্যকে প্রধান খণ্ডবাক্যের সাথে যুক্ত করার জন্য সংযোজক শব্দ থাকবে। সংযোজক শব্দটা অনেক সময় দেখা যায় যে যখন, তখন, যে, সে, এই ধরনের সংযোজক শব্দগুলো সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, যেগুলোকে আমরা সাপেক্ষ সর্বনাম বলা হয়। যদি তুমি আসো তাহলে আমি যাব, যখন সূর্য ওঠে তখন সকাল হয়। এইরকমভাবে যেমন কর্ম তেমন ফল। আশ্রিত খণ্ডবাক্য একাধিক হতে পারে, যেটা আমি তোমাদেরকে বললাম। তাহলে দেখা যাচ্ছে যে মিশ্র বাক্যে কতগুলো বৈশিষ্ট্য থাকবে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কমপক্ষে একটা খণ্ডবাক্য এবং একটা প্রধান খণ্ডবাক্য থাকবে। এখানে দুইটাই সমাপিকা ক্রিয়া থাকবে। তারপরে বাক্য দুটো সাপেক্ষভাবে ব্যবহৃত হবে, অর্থাৎ একটার অর্থ আরেকটার উপরে নির্ভরশীল। এরপরে আশ্রিত খণ্ডবাক্যকে প্রধান খণ্ডবাক্যের সাথে যুক্ত করার জন্য এখানে সাপেক্ষভাবে বিভিন্ন সর্বনাম ব্যবহৃত হয়, যেমন, তেমন, যখন, তখন, যিনি, তিনি, যে, সে, যে পরিশ্রম করে সে সুখী হয়। এইরকম সাপেক্ষ সর্বনামগুলো দুইটা বাক্যকে সংযোগের জন্য ব্যবহৃত হয়। আর আশ্রিত খণ্ডবাক্য একাধিক থাকতে পারে, যেটা আমরা বললাম যে সে ডাকলে আমি গিয়ে দেখি সে এখনো বসে আছে। তো এরকম আশ্রিত খণ্ডবাক্য এখানে একাধিক থাকতে পারে। এরপরে যৌগিক বাক্য। যৌগিক বাক্য, যৌগিক মানে বুঝতেই পারছো, এটা তো খুব সহজ ব্যাপার। অর্থাৎ এখানে দুইটা স্বাধীন বাক্য, সাপেক্ষ নয়, একদম দুইটা স্বাধীন বাক্য কি হবে, একটা বাক্য হিসাবে ব্যবহৃত হবে। যেমন দেখো যে তিনি ধনী কিন্তু কৃপণ। এখানে দেখো এটা একটা বাক্য। তাহলে তিনি ধনী কিন্তু কৃপণ নন। এই যে দুইটা বাক্য, দুইটা স্বাধীন বাক্য আছে এখানে। একটা স্বাধীন বাক্য তিনি ধনী, যদি আমরা এটুক বলি তাহলে কিন্তু আমার মনোভাব প্রকাশিত হয়ে যাবে
মনোভাব প্রকাশের জন্য এখানে কারো উপর নির্ভরশীল থাকতে হবে না। তো এখানে যদি সাপেক্ষ হতো, অর্থাৎ যদি সাপেক্ষ থাকতো, তাহলে কিন্তু এটা আর যৌগিক বাক্য থাকতো না। যেমন তিনি ধনী হলেও কৃপণ নন, তখন কিন্তু এটা সরল বাক্য হয়ে যেত। কিন্তু যেহেতু তিনি ধনী একটা মনোভাব এখানে প্রকাশিত হয়ে যাচ্ছে, আবার কৃপণ নন এটাও একটা বাক্য আলাদাভাবে এটাও মনোভাব প্রকাশ করতে সক্ষম, তাই এই দুইটা বাক্য একটা সংযোজক অব্যয় দ্বারা কি হচ্ছে, সংযুক্ত হয়ে যাচ্ছে। এরকমই নিরপেক্ষ দুই বা ততোধিক বাক্য, এটা আরো বেশি হতে পারে, দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে যখন একটি বাক্য গঠিত হয়, তখনই তাকে বলা হয় যৌগিক বাক্য। তাহলে সাধারণভাবে সরল সরল বাক্য যোগেও হতে পারে, আবার সরল বা মিশ্র বাক্য যোগেও হতে পারে। দুইটা সরল বাক্য যোগেও একটা যৌগিক বাক্য গঠিত হতে পারে, আবার একটা সরল আর আরেকটা মিশ্র যোগেও যৌগিক বাক্য গঠিত হতে পারে। যেমন তুমি যাকে ঘৃণা করছো সে দরিদ্র বটে, তুমি যাকে ঘৃণা করছো সে দরিদ্র বটে কিন্তু লোভী নয়। এই যে আমরা প্রথম অংশ পেলাম, প্রথম অংশটা হচ্ছে জটিল বাক্য, আর কিন্তু লোভী নয় এই অংশটা হচ্ছে সরল বাক্য। এই জটিল বাক্য এবং সরল বাক্য মিলেই কি হয়েছে, এখানে যৌগিক বাক্য গঠিত হয়েছে। তাহলে আমরা দেখব যে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে বাক্য গঠিত হলে তাকে যৌগিক বাক্য বলে। তো যৌগিক বাক্যে কতগুলো বৈশিষ্ট্য আমরা একটু বিশ্লেষণ করব। কিছু কিছু বৈশিষ্ট্য যৌগিক বাক্যের মধ্যে থাকতে হবে। এক, কমপক্ষে দুইটা বাক্য থাকবে। দেখো এখানে কি আছে, একটা বাক্য, দুইটা বাক্য, কমপক্ষে দুইটা বাক্য থাকছে। আবার হচ্ছে পরস্পর নিরপেক্ষ বা স্বাধীন, এই বাক্যগুলো পরস্পর নিরপেক্ষ বা স্বাধীন, এই বাক্যগুলো কারো ওপর কেউ নির্ভরশীল নয়। আবার হচ্ছে ও এবং আর অথবা কিন্তু ইত্যাদি এই সমস্ত যে অব্যয়গুলো আছে, নানান ধরনের অব্যয় মিলিয়ে এই বাক্যগুলো সংযুক্ত হয়, গঠিত হয়। তাহলে দুইটা বাক্যকে সংযুক্ত করার জন্য বাক্যগুলো ও এবং কিন্তু অথবা কিংবা ইত্যাদি অব্যয় যোগে একে অপরের সাথে সংযুক্ত থাকে। কখনো কখনো সংযোজক অব্যয় উহ্য থাকতে পারে, অর্থাৎ সংযোজক অব্যয়টা থাকবে কিন্তু কোনো কোনো সময় কখনো কখনো উহ্য থাকতে পারে। যেমন পরিশ্রম করো সাফল্য পাবে। আমরা যদি পরিশ্রম করো সাফল্য পাবে, এই যে পরিশ্রম করো সাফল্য পাবে, এই অংশটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এটা হচ্ছে একটা বাক্য আর এই অংশ হচ্ছে আর একটা বাক্য। এই যে দুইটা অংশ আমরা পেলাম, যৌগিক বাক্যের ধরন অনুযায়ী মধ্যখানে একটা সংযোজক অব্যয় থাকার কথা ছিল। সেই সংযোজক অব্যয়টা আমরা কি দিতে পারি, তাহলে দিতে পারি পরিশ্রম করো এবং দিতে পারি এই ধরনের দিতে পারি আমরা। তাহলে আমরা এখানে কোনো সংযোজক অব্যয় দেই নাই, সংযোজক অব্যয় না দিয়েও আমরা কি করতে পারছি, যৌগিক বাক্য গঠন করতে পারছি। তাহলে সংযোজক অব্যয় থাকবে, এটাই হচ্ছে সাধারণ নিয়ম, তবে কখনো কখনো সংযোজক অব্যয় উহ্য থাকতে পারে। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো কি কি পেলাম, দুটো বাক্য থাকবে, বাক্যগুলো পরস্পর নিরপেক্ষ স্বাধীন, একে অপরের উপর নির্ভরশীল নয়, বাক্যগুলো ও এবং কিন্তু অথবা ইত্যাদি সংযোজক অব্যয় দ্বারা বাক্য দুইটি কি হবে, সংযুক্ত থাকবে, কখনো কখনো সংযোজক অব্যয় উহ্য থাকতে পারে। তাহলে যৌগিক বাক্যের কোনো বাক্যের মধ্যে যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে তাকে নির্দ্বিধায় নিঃসন্দেহে আমরা যৌগিক বাক্য বলতে পারবো। এরপরে আসি আমরা অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। তাহলে এই বাক্যের আলোচনায় আসার আগে আমরা সংক্ষেপে সরল, জটিল এবং যৌগিক বাক্য সম্পর্কে একটু আলোচনা করে নিই। প্রথমে সরল বাক্য। সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে, সেই বাক্যকেই বলা হয় সরল বাক্য। এখানে উদ্দেশ্য বলতে বোঝায় কর্তা আর বিধেয় বলতে বোঝায় সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে বাক্যে একটা কর্তা থাকবে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে, সেই বাক্যকেই বলা হবে সরল বাক্য। আবার জটিল বাক্যে
যে বাক্যে আমরা তো খুব মানে সাধারণভাবেই দেখছি যে বাক্যে একটা প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে, মিলে একটা বাক্য তৈরি হয়, সেই বাক্যকেই বলা হয় জটিল বাক্য। যেমন যে পরিশ্রম করে সে সুখী হয়। আমরা যদি এখানে এই জিনিসটা দেখি তাহলে বুঝতে পারবো যে জটিল বাক্যের বৈশিষ্ট্যই হচ্ছে যে সেখানে দুইটা বাক্য থাকবে, দুইটা বাক্য পরস্পরের ওপর নির্ভরশীল হবে, একটা বাক্য হবে যে অন্যটা ছাড়াও মনোভাব প্রকাশ করতে পারবে, কিন্তু যেটা আশ্রিত খণ্ডবাক্য হবে সে প্রধান খণ্ডবাক্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারবে না। তাহলে যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে সেই বাক্যকেই বলা হয় জটিল বাক্য। আর যৌগিক বাক্য বলা হচ্ছে কাকে? পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য যোগে গঠিত বাক্যকে বলা হয় যৌগিক বাক্য। তো আমরা এখন অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগগুলো আলোচনা করি। আমরা আগেই বলেছি অর্থ অনুসারে বাক্য হচ্ছে 7 প্রকার। সেই 7 প্রকার বাক্যের প্রথমটা হচ্ছে বর্ণনাত্মক বা নির্দেশাত্মক, 2 নম্বর হচ্ছে প্রশ্নবোধক, 3 নম্বর অনুজ্ঞাসূচক, ইচ্ছা বা প্রার্থনাসূচক, 4 নম্বর, 5 নম্বর কার্যকারণাত্মক বাক্য, 6 সংশয়সূচক, আর 7 হচ্ছে আবেগসূচক বাক্য। তো আমরা এই বাক্যগুলো সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করি। প্রথমে হচ্ছে বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য। দেখো যে আমরা একটা উদাহরণ লিখি। সে ফুটবল খেলে। এখানে কি হয়েছে, কি বোঝাচ্ছে এটা দ্বারা? সাধারণভাবে একটা বাক্য, একটা ভাব, একটা কথা বিবৃত হচ্ছে। অর্থাৎ সাধারণভাবে যখন কোনো কথা বলা হবে, কর্তা যখন সাধারণভাবে কোনো কাজ করবে, তখনই সে বাক্যকে বলা হবে বর্ণনাত্মক বাক্য বা নির্দেশাত্মক বাক্য। যেমন আমরা এখানে দেখছি যে সে ফুটবল খেলে, অর্থাৎ একজন কেউ খেলছে, এখানে কোনো উদ্দেশ্য নেই, কোনো বক্তার ইচ্ছা নেই, সাধারণভাবেই তিনি এই কথাটা এখানে বলছেন অথবা বিবৃত করছেন। তো যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত হয় তাকে বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য বলে। যেমন আমরা উদাহরণ দিলাম, সে ফুটবল খেলে। তো এখন আমরা বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য কিন্তু আবার হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে অস্তিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। তোমাদের যে বাক্য পরিবর্তন আসে সেই বাক্য পরিবর্তনে অস্তিবাচক এবং নেতিবাচক এই দুইটা পরিবর্তন অনেক সময় আসে। তাই এই দুইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকতে হবে। অস্তিবাচক যেটা হবে অস্তিবাচক, সেটা হচ্ছে হা বোধক। আর যেটা নেতিবাচক সেটা না বোধক, অর্থাৎ না বোঝাবে। তবে একটা জিনিস কি, যে কোনো একটা বাক্যকে পরিবর্তন করা হবে, কিন্তু সেই পরিবর্তনটা হা অথবা না দিয়ে হবে, কিন্তু তার অর্থটা থাকবে একই রকম। তো আমরা এগুলো সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখি যে আমরা অস্তিবাচক বাক্য, সেই অস্তিবাচক বাক্যটাকে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে অস্তিবাচক বাক্যে কি হচ্ছে, যখন কোনো ঘটনা বা নির্দেশের হাব অর্থ প্রকাশিত হয় বা হাবোধক অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় অস্তিবাচক বাক্য। যেমন আমি বইটি পড়ছি, অর্থাৎ এখানে পড়া ক্রিয়াটা সংগঠিত হচ্ছে। এই যেহেতু ক্রিয়াটা সংগঠিত হচ্ছে, একটা কাজ পজিটিভলি ঘটছে, এখানে হাবোধক অর্থ প্রকাশিত হচ্ছে, এই কারণে এটাকে আমরা বলবো অস্তিবাচক বাক্য। তার বিপরীত দিকে যদি যাই, কোনো ঘটনা বা নির্দেশের না বোধক অর্থ প্রকাশিত হয়, তবে তাকে বলা হয় নেতিবাচক বাক্য। যেমন আমি তাকে চিনি না, অর্থাৎ এখানে না বোধক অর্থ প্রকাশিত হচ্ছে। তাহলে যদি কোনো বাক্যে আমরা হা বোধক কিছু দেখি, অর্থাৎ হা বোধক অর্থ যদি প্রকাশিত হয়, তাহলে তাকে বলা হবে অস্তিবাচক বাক্য।
আর যদি না বোধক হয় তাহলে তাকে বলা হবে নেতিবাচক বাক্য। একটা বিষয় লক্ষণীয়, সেই লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে অন্যান্য যে 6 শ্রেণীর বাক্য আছে, অর্থাৎ বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্যের পরে যে বাক্যগুলো আছে, এই শ্রেণীর প্রত্যেকটা বাক্যের মধ্যেই অস্তিবাচক বা নেতিবাচক বাক্য আছে। অর্থাৎ সেই বাক্যগুলো দ্বারা নিজের অর্থ প্রকাশ করবে, সেই অর্থ প্রকাশের সাথে সাথে এটা কখনো হাবোধক প্রকাশ করতে পারে, আবার কখনো না বোধক অর্থ প্রকাশ করতে পারে। তাহলে অস্তিবাচক হচ্ছে হাবাচক আর নেতিবাচক হচ্ছে না বাচক। যেমন আমরা বললাম যে আমি তাকে চিনি না। দেখো, এটার দ্বারা কিন্তু সরাসরি না বোধক বোঝাচ্ছে। যদি শেষে না থাকে তাহলে সেটা হয়ে যাবে নেতিবাচক, কিন্তু শেষে যদি না না থাকে তাহলে কিন্তু সেটা আর নেতিবাচক থাকবে না। যেমন তিনি আমার অচেনা, তখন কিন্তু সেটা আর নেতিবাচক থাকছে না। এই কারণে দেখা যাচ্ছে যে আমরা সাধারণভাবে অস্তিবাচক এবং নেতিবাচক এই দুইটা নির্দেশ করার জন্য শেষের নাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি না বোধক হয়ে যায় অর্থটা, যদি না বোধক অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলবো নেতিবাচক, আর যদি হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করে তাহলে বলবো অস্তিবাচক। এরপরে 2 নাম্বার হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কাকে বলে? সাধারণভাবে আমরা জানি যে যদি কোনো বাক্যের মাধ্যম দিয়ে কাউকে কোনো প্রশ্ন করা হয় অথবা প্রশ্নের মনোভাব প্রকাশিত হয় তাহলে তাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। তো যেমন তোমার নাম কি চারু? আমরা জিজ্ঞাসা করছি তোমার নাম কি চারু? অর্থাৎ আমি জানি না, তাকে চিনি না, কিন্তু হয়তো শুনেছি যে তার নাম চারু হতে পারে। অথবা 3-4 জন আছে, আমি কাউকে জিজ্ঞাসা করছি যে তোমার নাম কি চারু? অথবা কেউ একজন আসছে, আমি তাকে বলছি তোমার নাম কি? যখন আমি তাকে প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছি, এইরকম কোনো বাক্যে, যে বাক্যে প্রশ্নের ভঙ্গিতে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকেই বলা হয় প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য 2 ধরনের হতে পারে। আমরা কিন্তু প্রথমে দেখেছি যে 2 ধরনের হয়েছে, কি কি? অস্তি আর নেতিবাচক। হ্যাঁ বোধক বা না বোধক প্রশ্নবোধক। অর্থাৎ প্রশ্নটা হ্যাঁ বোধকও হতে পারে আবার না বোধকও হতে পারে। যেমন তুমি কি কলেজে যাবে? এখানে এটা হ্যাঁ বোধক হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আর তুমি কি প্রশ্নটার উত্তর দিবে না? এখানে তুমি কি প্রশ্নের উত্তর দিবে না? অর্থাৎ এটা হচ্ছে না বোধক প্রশ্নবাচক বাক্য। তাহলে প্রশ্নবাচক বাক্য 1 নম্বর হচ্ছে হ্যাঁ বা না বোধক হতে পারে, আর 2 নম্বর হচ্ছে বস্তুগত প্রশ্নবোধক। বস্তুগত হচ্ছে কোনটা? যদি কোনো স্থান, দেশ বা বস্তু সম্পর্কে কোনো প্রশ্ন করা হয় তাহলে সেটাকেই বলা হবে বস্তুগত প্রশ্নবাচক বাক্য। যেমন লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? এই বাক্যটাকে যেহেতু এই বাক্যের দ্বারা একটা মিউজিয়াম সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, তাই এই বাক্যটা হচ্ছে বস্তুগত প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা প্রশ্নবোধক বাক্য পাচ্ছি কোনটা? যে বাক্যের মাধ্যমে কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে বা প্রশ্ন করা হচ্ছে সেই বাক্যকেই বলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য হচ্ছে 2 প্রকার। ক নাম্বার হচ্ছে হ্যাঁ বা না বোধক, অর্থাৎ যদি হ্যাঁ বোধক বা বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাহলে সেটাকে হ্যাঁ বোধক প্রশ্ন বাক্য বলা হবে, আর যদি না দ্বারা করা হয় তাহলে না বাচক বলা হবে। হ্যাঁ দিয়ে যেমন তুমি কি কলেজে যাবে, আমি প্রশ্ন করছি। আর না বোধক হচ্ছে কি তুমি কি প্রশ্নটির উত্তর দিবে না? অর্থাৎ না দিয়ে প্রশ্ন করা হচ্ছে আবার হ্যাঁ দিয়ে প্রশ্ন করা হচ্ছে। আর একটা খ নাম্বার হচ্ছে বস্তুবাচক বা বস্তুগত প্রশ্নবোধক। এখানে কোনো স্থান, দেশ বা হচ্ছে যে কোনো বস্তু সম্পর্কে প্রশ্ন করা হবে। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? তাহলে প্রশ্নবোধক গেছে। এবার গেছে অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাসূচক বাক্য সম্পর্কে তোমাদের সাধারণ ধারণা আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসে, তাই অনুজ্ঞাটা সম্পর্কে আগে তোমাদের জানতে হবে। উদাহরণ আছে কতগুলো, যেমন দেখো
পড়তে বসো। এরপরে রোদে দৌড়াবে না। তারপরে আমাকে একটি বই দাও। আর শেষে যদি একটি দেখি, সদা সত্য কথা বলবে। এখানে দেখো আমি 4টা বাক্য লিখেছি, 4টা বাক্যে 4 ধরনের মনোভাব প্রকাশিত হচ্ছে। প্রথমে কি হচ্ছে, পড়তে বসো, তার মানে কি আদেশ করছে। তারপরে রোদে দৌড়াবে না, তার মানে কি এখানে এই বাক্যটা দ্বারা নিষেধ করছে। এরপরে আমাকে একটি বই দাও, কি বলছে সেখানে সে অনুরোধ করছে। আর শেষে দেখো যে সদা সত্য কথা বলবে, এটা দ্বারা কি করা হচ্ছে, উপদেশ দিচ্ছে। তাহলে এই ধরনের বাক্য, অর্থাৎ যে বাক্যে আদেশ দেওয়া হবে, নিষেধ করা হবে, অনুরোধ করা হবে, উপদেশ দেওয়া হবে ইত্যাদি, অর্থাৎ যে বাক্যে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ করা হয়, বা যে বাক্যের ভাব দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশিত হয়, সেই বাক্যকেই বলে অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে আমরা এই বাক্যটা সম্পর্কে দেখি, এখানে অনেকগুলো মনোভাব কিন্তু প্রকাশিত হচ্ছে। কোনো বাক্য দ্বারা আদেশ করা হচ্ছে, কোনোটা দ্বারা নিষেধ করা হচ্ছে, কোনোটা দ্বারা অনুরোধ করা হচ্ছে, আবার কোনোটা দিয়ে উপদেশ প্রদান করা হচ্ছে। এই ধরনের মনোভাব যেসব বাক্য দ্বারা প্রকাশিত হবে, সেই সব বাক্যকেই বলা হবে অনুজ্ঞাসূচক বাক্য। তো আমরা সংজ্ঞাটা যদি এখান থেকে তৈরি করি, তাহলেই হচ্ছে সব থেকে সুবিধা হয় আমাদের জন্য। কেন, যে সংজ্ঞা মুখস্থ করার চাইতে উদাহরণ থেকে বুঝে সংজ্ঞা তৈরি করাটাই হচ্ছে সুবিধা। তাহলে আমরা যদি এই ধরনের বাক্য দেখি, কোনো জায়গায় যদি বলে যে আমাকে 1 গ্লাস পানি দাও, তার মানে কি এটা দ্বারা একটা অনুরোধ বোঝাচ্ছে, আমরা খুব সহজেই ধরে নিতে পারবো যে এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অথবা কেউ বলছে যে বৃষ্টিতে ভিজবে না, অর্থাৎ বৃষ্টিতে ভিজতে নিষেধ করা হচ্ছে, এটা দ্বারাই আমরা বুঝে নিব যে আমাকে বৃষ্টিতে ভিজতে কি করা হচ্ছে, নিষেধ করা হচ্ছে। আবার বলা হচ্ছে যে এখন বাড়ি যাও, বলা হচ্ছে, অথবা এখন ঘুমোতে যাও, তার মানে কি এটা দ্বারা আদেশ করা হচ্ছে। আবার বলছে যে মিথ্যা বলা মহাপাপ, এখানে একটা উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে এই ধরনের আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি যেসব বাক্যে প্রকাশিত হবে, সেসব বাক্যকেই বলা হবে অনুজ্ঞাসূচক বাক্য। এরপরে ইচ্ছা বা প্রার্থনা সূচক। ইচ্ছা বা প্রার্থনা সূচক, যেমন দেখো একটা উদাহরণ দেই। তোমার কল্যাণ হোক। বাংলাদেশ চিরজীবী হোক। দেখো এখানে 2টা বাক্য আমি ব্যবহার করেছি। এক, তোমার কল্যাণ হোক, বাংলাদেশ চিরজীবী হোক। এটা দ্বারা কি প্রকাশিত হচ্ছে? এই 2টা বাক্য দ্বারা কি প্রকাশিত হচ্ছে? একটা ইচ্ছা প্রকাশিত হচ্ছে, একটা প্রার্থনা করা হচ্ছে এখানে। এই যে ইচ্ছা বা প্রার্থনা, এই ধরনের মনোভাব যখন কোনো বাক্য দ্বারা প্রকাশিত হবে, তখন সেই বাক্যকে বলা হবে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। তাহলে বা যে বাক্যে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশিত হয়, তাকেই বা সে বাক্যকেই বলা হয় ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এই ধরনের আমরা যত বাক্য পাবো, এইরকম ইচ্ছাসূচক বাক্য, অর্থাৎ যে বাক্য দ্বারা কারো কল্যাণ কামনা করা হবে, অথবা এরকম দেশের কল্যাণ কামনা করা হবে, সমস্ত বাক্যগুলোকে আমরা ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য হিসাবে গণ্য করতে পারবো। 5 নম্বর হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। কার্যকারণ, এই শব্দটা দেখো, কার্যকারণ অর্থাৎ কার্যটা ঘটছে কিসের জন্য? কারণের জন্য। অর্থাৎ যখন কোনো কারণে কোনো কাজ সংগঠিত হবে,
তখনই সেটাকে বলা হবে কার্যকারণাত্মক বাক্য। যেমন কর্ম তেমন ফল। দেখো এখানে ফল, কেমন ফল, অর্থাৎ আমি যেমন কর্ম করব, যদি ভালো কাজ করি তাহলে কি হবে, ভালো ফল হবে, আর যদি খারাপ কাজ করি তাহলে কি হবে, খারাপ ফল হবে। স্বাভাবিকভাবেই আমরা যেমন ধরনের কর্ম করব তেমন ধরনের ফল পাব। আবার হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর। দেখো এই যে দুইটা বাক্যে আসলে এখানে আমরা শাস্তির প্রসঙ্গে বলছি, অর্থাৎ যদি খুব খারাপ হয়, ফলাফলটা যদি খুব খারাপ হয় তাহলে তার জন্য এক ধরনের শাস্তি হবে, খারাপ ফলাফলটা যদি লঘু হয় তাহলে তার জন্য এক ধরনের শাস্তি হবে, অর্থাৎ কর্মফল অনুযায়ী কি হবে, শাস্তি হবে। তো এইরকমই যদি কর্মফলের যেটা হচ্ছে বা যে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে শর্ত সাপেক্ষে যদি এরকম প্রকাশিত হয় তাহলে সেটাকেই বলা হবে কার্যকারণাত্মক বাক্য, অর্থাৎ ফলাফলটা হচ্ছে কোনো একটা কারণে। তাহলে আমরা বলতে পারি কি, যে শর্ত সাপেক্ষে কোনো ক্রিয়া সম্পূর্ণ হচ্ছে এমন বোঝালে তাকে কার্যকারণাত্মক বাক্য বলে। তো আমরা উদাহরণ এখানে দুইটা উদাহরণ দিয়েছি, এই উদাহরণ দুইটা থেকেই তোমরা বুঝতে পারবা, অথবা উদাহরণ দুইটাকে বিশ্লেষণ করেই বুঝতে পারবা যে আসলে এখানে কি বলা হচ্ছে, কিভাবে বাক্য দুটোতে কর্ম সংগঠিত হচ্ছে। কর্ম সংগঠিত হওয়ার ফল থেকেই বা পদ্ধতি থেকেই কিন্তু আমরা এর নামকরণ করতে পারবো, সংজ্ঞা নির্ণয় করতে পারবো। এখানে আমরা ফলাফলটা দেখছি, মুগুরটা কেমন মুগুর, কেমন শাস্তি দেওয়া হবে, যেমন কুকুর হবে, অর্থাৎ যেমন সে কাজ করবে, অপরাধ করবে। ফলটা কেমন হবে, যেমন সে কাজ করবে, যদি ভালো কাজ করে তাহলে ভালো ফল পাবে, যদি খারাপ কাজ করে তাহলে খারাপ ফল পাবে, যদি ভালো পড়ালেখা করে তাহলে পরীক্ষায় গিয়ে সে ভালো রেজাল্ট করতে পারবে, যদি ভালো পড়ালেখা না করে তাহলে পরীক্ষায় ভালো ফলাফল সে করতে পারবে না। এরকমই যখন শর্ত দিয়ে শর্ত সাপেক্ষে ফলাফল প্রকাশিত হবে তখনই সেটাকে বলা হবে কার্যকারণাত্মক বাক্য। এরপর সংশয় সূচক বাক্য। সংশয় যেমন আমি দুইটা বাক্য লিখেছি, একটা হচ্ছে সে মনে হয় আসবে না, আর একটা কি জানি সে আমাকে চেনে কি না। অর্থাৎ দেখো আমি বুঝতে পারছি না, হয়তো আমি অপেক্ষা করছি তার জন্য, অথবা আমরা অনেকজন কারোর জন্য অপেক্ষা করছি, তো সে আসতে দেরি করছে। যখন আসতে দেরি করছে তখন আমাদের মনে প্রশ্ন জাগছে, আমাদের মনে একটা সংশয় জাগছে যে সে মনে হয় আসবে না, আসলে কি হতো, এতক্ষণ চলে আসতো। তো এইরকমই যখন কোনো বাক্য লেখা হবে বা বাক্য বলা হবে সেটা দ্বারা যদি সংশয় প্রকাশ হয়, আবার দেখো কি জানি সে আমাকে চেনে কি না, হয়তো কে একজন বলছে যে অমুক এরকম ওইরকম, বা যাই হোক আমি হয়তো কাউকে বলছি যে তুমি ওখানে যাও তাহলে উনি তোমাকে সাহায্য করবেন, তখন ও বলল কি যে কি জানি তিনি আমাকে চিনবেন কি না। তো এই যে বাক্যটা উচ্চারণ করছে তিনি আমাকে চেনেন কিনা অথবা চিনবেন কিনা, এটা দ্বারাও সংশয় প্রকাশিত হচ্ছে। অর্থাৎ যখন কোনো বাক্য দ্বারা, যখন বক্তা কোনো বাক্য বলবেন বা মনোভাব প্রকাশ করবেন, সে বলার ভঙ্গিতে বা বলার ভাষায় যদি সংশয় প্রকাশিত হয় তাহলে সেগুলোকে বলা হবে সংশয় সূচক বাক্য। তাহলে সংশয় সূচক বাক্যে স্বাভাবিকভাবে আমরা তার নামকরণ থেকেই বুঝতে পাচ্ছি যে সেখানে কি হবে, সংশয় প্রকাশিত হবে। আচ্ছা, এবার হচ্ছে কি আবেগ সূচক বাক্য। অনেকগুলো উদাহরণ আছে, আমি কয়েকটা একটু লিখি তাহলেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এক নম্বর হচ্ছে
কি দারুণ দেখতে। একটা বাক্য লিখলাম, কি দারুণ দেখতে। আবার বলছে ছি তুমি এত খারাপ। আবার হাই সে বেঁচে নেই। আবার তোমায় আমি দেখে নেব। তো যাই হোক, আমরা এই যে বিষয়গুলো দেখছি, অর্থাৎ কি দারুণ দেখতে, এটা দ্বারা কি হচ্ছে, মনের একটা উচ্ছ্বাস ভাব প্রকাশিত হচ্ছে। তারপরে হচ্ছে কি যে ছি তুমি এত খারাপ, এটা দ্বারা কি হচ্ছে, ঘৃণা প্রকাশিত হচ্ছে। তারপরে এটা দ্বারা কি হচ্ছে, শোক প্রকাশিত হচ্ছে। আবার তোমায় আমি দেখে নিব, এটা দ্বারা কি হচ্ছে, ক্রোধ প্রকাশিত হচ্ছে। তাহলে এক একটা বাক্য দ্বারা কোনোটা দ্বারা হর্ষ অর্থাৎ উচ্ছ্বাস প্রকাশিত হচ্ছে, কোনোটা দ্বারা ঘৃণা প্রকাশিত হচ্ছে, কোনোটা দ্বারা শোক, কোনোটা দ্বারা ক্রোধ প্রকাশিত হচ্ছে। তো এরকমই যখন হর্ষ, ঘৃণা, শোক, ক্রোধ, ভয় বা আদর ইত্যাদি প্রকাশিত হবে, তখন তাকে আবেগসূচক বাক্য বলা হবে। অর্থাৎ এই ধরনের বৈশিষ্ট্য যে সমস্ত বাক্যে পাবো সেগুলোকেই বলবো আবেগসূচক বাক্য। তাহলে আমরা আজকে গঠনগত দিক থেকে এবং অর্থগত দিক থেকে বাক্যের প্রকারভেদগুলো আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সামনের ক্লাসে আমরা বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করব। তোমরা এগুলো আরও অনুশীলন করে এগুলোকে আরও বোঝার চেষ্টা করবা। তোমাদের যে কোনো সমস্যা তোমরা কমেন্টসে লিখবা, সেগুলোর আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।